যদি কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার হার বা বেগ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, সমান অর্থাৎ যে হারে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় একই হারে উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হলে তাকেই বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তাকেই বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তোমরা জানো উভমুখী বিক্রিয়ায় সম্মুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া দুটাই সংঘটিত হয়। যদি সম্মুখী বিক্রিয়া হার বা বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার বা বেগ সমান হয় তখনই তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। সাধারণত কোন উভমুখী বিক্রিয়া প্রারম্ভিক অবস্থায় বা শুরুতে সম্মুখী বিক্রিয়া হার বেশি থাকে, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় সেই হারটা বেশি। বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় সেই হার আর উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় সেই হার, দুই হার যদি সমান থাকে তখনই তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। কোন উভমুখী বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন সর্বোচ্চ থাকে সম্মুখী বিক্রিয়া হার, তারপর আস্তে আস্তে সম্মুখী বিক্রিয়া হার কমতে থাকে আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার আস্তে আস্তে বাড়তে থাকে। কোন এক সময় সম্মুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার সমান হয়ে যায়। যখন সমান হয়ে যায় তখনই বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছায়, তখনই বিক্রিয়াটি একটি সাম্য অবস্থায় পৌঁছায়। আমরা রাসায়নিক সাম্য অবস্থাকে একটা গ্রাফের সাথে দেখানোর চেষ্টা করেছি। গ্রাফটার দিকে তোমরা তাকাও। এই গ্রাফে আমরা y অক্ষ বরাবর বিক্রিয়ার হার বা বেগ অর্থাৎ কি হারে বিক্রিয়া ঘটতেছে সেটা, x অক্ষ বরাবর সময় দেখিয়েছি। যখন বিক্রিয়া সংঘটিত হয় অর্থাৎ সময় ইকুয়াল যখন 0, তারপরে সময় শুরু হলো, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়া হার সবচেয়ে বেশি। এখনো উৎপাদ তৈরি হয় না, উৎপাদ হচ্ছে, তাই বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়া হারটা সবচেয়ে বেশি। এইখানে উপরের দিকে বিক্রিয়া হার, এই উপরে যত উপরের দিকে যাওয়া যাবে বিক্রিয়া হার তত বেশি। তাহলে সময়ের শুরুতে সম্মুখমুখী বিক্রিয়া হার সবচেয়ে বেশি। এই কালো রেখাটা সম্মুখমুখী বিক্রিয়া হার, এই যে লেখা আছে সম্মুখমুখী বিক্রিয়া হার। তাহলে বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়া হার সবচেয়ে বেশি। যত বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে, তখন উৎপাদ বিক্রিয়া করা শুরু করবে। একে বলা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তখন পশ্চাৎমুখী বিক্রিয়া আস্তে আস্তে বাড়বে। এই যে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠা মানে পশ্চাৎমুখী বিক্রিয়া হার বাড়া। শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়া হার 0, লাল কালিটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া হার। এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া হার, তাহলে সম্মুখী বিক্রিয়া হার আস্তে আস্তে কমতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়া হার আস্তে আস্তে বাড়তেছে। এই যে রেখা আমরা দেখাইছি এখানে দেখো সম্মুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার একই রেখায় চলে এসেছে। তার মানে কি? তার মানে সম্মুখী বিক্রিয়া হার পশ্চাৎমুখী বিক্রিয়া হার সমান হয়েছে। তখন আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কোন বিক্রিয়া সংঘটিত হচ্ছে না, কারণ যে হারে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ হচ্ছে একই হারে উৎপাদ ভেঙে বিক্রিয়ক হচ্ছে, তাই বিক্রিয়ক উৎপাদ সমান সমান মনে হবে। এই ব্যাপারটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা, অর্থাৎ উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছে গেছে। সাম্যাবস্থা জিনিসটা যদি আমরা আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, একটা উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি একটা উদাহরণ দেই। ধরো জাপানের জনসংখ্যা বৃদ্ধি হার 0। বিগত 10 বছর ধরে জাপানের জনসংখ্যা বৃদ্ধি হার 0, মানে 10 বছর ধরে জনসংখ্যা সমান। তার মানে কি 10 বছরে কোনো
নতুন মানুষ জন্ম নিচ্ছে না, 10 বছরে কোনো মানুষ মারা যায় নাই না গেছে, যে হারে জন্ম নিয়েছে সে হারেই মারা গেছে। তাই তো জনসংখ্যা সমান আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কেউ জন্ম নেয় নাই, কেউ মারা যায় নাই, কারণ জনসংখ্যা তো সমানে আছে। কিন্তু আসলে তা নয়। যে হারে জন্ম নিয়েছে সে হারেই মারা গেছে, তাই সমান মনে হচ্ছে বা সমান আছে। রাসায়নিক সাম্যাবস্থাও ঠিক তদ্রুপ। জন্ম হারকে যদি এখানে সম্মুখী বিক্রিয়া ভাবো আর মৃত্যুটাকে যদি পশ্চাৎমুখী বিক্রিয়া ভাবো, তাহলে জন্ম হার মৃত্যু হার সমান, সম্মুখী বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়া সমান। তার মানে কি? তার মানে জনসংখ্যা সমানই আছে 10 বছর ধরে, বিক্রিয়া সাম্য অবস্থায় আছেই। এইটাকেই বলা হয়েছে রাসায়নিক সাম্য অবস্থা। পরের প্রশ্ন, রাসায়নিক সাম্য অবস্থা কি এটা চলমান প্রক্রিয়া, এটা কি গতিশীল প্রক্রিয়া? তখন উত্তর হবে রাসায়নিক সাম্য অবস্থা একটি চলমান প্রক্রিয়া। রাসায়নিক সাম্য অবস্থা একটি চলমান প্রক্রিয়া, কারণ যখন কোন উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছায় তখন সম্মুখী বিক্রিয়া হার আর পশ্চাৎমুখী বিক্রিয়া হার সমান হয়ে যায়। অর্থাৎ যে হারে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ হয়, যে হারে বিক্রিয়ক কমে যায়, একই হারে উৎপাদ ভেঙে আবার বিক্রিয়ক হয়, তাহলে বিক্রিয়কও কমে না, উৎপাদও বাড়ে না, দুটা ইকুয়াল থেকে যায়। আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে উভয় দিকে বিক্রিয়া সমান গতিতে চলতে থাকে। প্রকৃতপক্ষে উভয় দিকে বিক্রিয়া সমান গতিতে চলতে থাকে। তাই আপাত দৃষ্টিতে মনে হয় এটা একটি স্থির সাম্য অবস্থা, একটি স্থির। আসলে প্রকৃতপক্ষে সাম্য অবস্থা স্থির নয়। সাম্য অবস্থা একটি গতিশীল বা চলমান প্রক্রিয়া। গতিশীল বা চলমান প্রক্রিয়া। তাপের পরিবর্তন অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া। তাপের পরিবর্তন অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপাদী, তাপহারী। প্রথম হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময়, যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ বা প্রোডাক্ট উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি নির্গত হয়। যে পাত্রে বিক্রিয়া ঘটানো হয় সেই পাত্রটি উত্তপ্ত হয়ে যায়, সেই পাত্রের আশেপাশে পরিবেশ উত্তপ্ত হয়ে যায়, তাকেই বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, তাপ নির্গত হয়, যে পাত্রে বিক্রিয়া ঘটানো হয় সেই পাত্রটি উত্তপ্ত হয়ে যায়,
সেই পাত্রের আশেপাশে অঞ্চল উত্তপ্ত হয়ে যায়, তাকেই বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা একটা উদাহরণ দেই। নাইট্রোজেন গ্যাসীয়, হাইড্রোজেন গ্যাসীয়, অ্যামোনিয়া গ্যাসীয় বিক্রিয়াটি উভমুখী। ডেল্টা এস -92 কিলোজুল। তাপ উৎপাদী বিক্রিয়া ডেল্টা এস দেখে চেনা যায়। যদি ডেল্টা এস ঋণাত্মক থাকে তাহলে বিক্রিয়াটি তাপ উৎপাদী। ডেল্টা এস ঋণাত্মক থাকে তাহলে বিক্রিয়াটি তাপ উৎপাদী। তা ডেল্টা এস কি? একটি তাপ রাসায়নিক বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন ঘটে তাকে ডেল্টা এস দ্বারা প্রকাশ করা হয়। তা ডেল্টা এস কি বুঝতে পারলাম? ডেল্টা এস যদি ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী। ডেল্টা এস যদি ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটি তাপ উৎপাদী। তোমরা ডেল্টা এস লিখতে পারবো না। N2G S2G উভমুখী বিক্রিয়া 2 অ্যামোনিয়া G সরাসরি +92। তাহলে ব্যাপারটা বুঝতে হবে একটা তাপ উৎপাদী বিক্রিয়া কিভাবে লেখা হয়। তুমি প্রথম স্টাইলটা ব্যবহার করতে পারবা, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেপারেট করে ডেল্টা এস -92 লিখতে পারবা। আর যদি তুমি বলো যে আমি ডেল্টা এস শব্দটা লিখতে না চাই তাহলে -92 উৎপাদের সাথে যোগ করে দিতে পারবা। আর যদি মনে করো উৎপাদের সাথে না দিতে চাও তাহলে বিক্রিয়কের সাথে মাইনাস করে দিতে পারবো -92। যে এটা একটা ওয়ে প্রসেস। ডেল্টা এস সেপারেট করে দিলে মাইনাস, আর যদি সমীকরণের সাথেই লিখতে চাও তো প্লাস দিয়ে 92 কিলোজুল। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার সমীকরণ লেখার সিস্টেম বা পদ্ধতি। কেউ যদি 92 কিলোজুল এই পাশেও লিখতে চায় তাহলে এই পাশে না লিখে এই পাশে লিখতে পারবে, তবে তখন মাইনাস দিতে হবে। সমীকরণের নিয়ম অনুযায়ী প্লাসটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, তাপ উৎপাদী বিক্রিয়া উদাহরণ এবং কিভাবে লিখতে হয় সেই পদ্ধতি বা সিস্টেমটা আমরা দিয়েছি। এরপরে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তির প্রয়োজন হয়, তাপ শক্তির শোষণ হয়। যে পাত্রে বিক্রিয়া ঘটানো হয় সেই পাত্রটি ঠান্ডা হয়ে যায়, সেই পাত্রের আশেপাশে অঞ্চলও ঠান্ডা হয়ে যায়, তাকেই বলা হয় তাপহারী বিক্রিয়া। হারী মানে হরণ করা, শোষণ করা, চুরি করা, তাপহারী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তির প্রয়োজন হয়, তাপ শক্তির শোষণ হয়। যে পাত্রে বিক্রিয়া ঘটানো হয় সেই পাত্রটি ঠান্ডা হয়ে যায়, অথবা পাত্রের আশেপাশে অঞ্চল পরিবেশ ঠান্ডা হয়ে যায়, সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। একটা তাপহারী বিক্রিয়া উদাহরণ দিয়ে দিই। জিতে গ্যাসীয় অবস্থা বোঝানো হচ্ছে। গ্যাসীয় ডেল্টা এস 180 কিলো।
এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। কোনো চিহ্ন নাই, তার মানে ওখানে প্লাস আছে। ডেল্টা এস প্লাস 180 কিলোজুল। এটা একটা প্রসেস বা মেথড বা সিস্টেম। তবে এর আরেকটা পদ্ধতি আছে। দুই পদ্ধতি আমাদের বইয়ে আলোচিত হয়েছে। তুমি এটা এভাবেও লিখতে পারবা, প্লাস 180 কিলোজুল। তাহলে তাপহারী বিক্রিয়া কাকে বলে তার উদাহরণ আমরা দিয়েছি। দুটি পদ্ধতিতে উদাহরণটা লেখা যায়। সেই দুটি পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে ডেল্টা এস লিখে প্লাস তাপ 180 কিলোজুল, কিলোজুল তাপের একক। আর তা না হলে 180 কিলোজুল তুমি বিক্রিয়কের সাথে যোগ অবস্থায় দেখাইতে পারবা। এই দুটা পদ্ধতি। যদি কেউ 180 কিলোজুলটা এই পাশে দিতে চায় দিতে পারবে, তবে তখন হবে মাইনাস 180 কিলোজুল। উৎপাদের সাথে দিলে মাইনাস 180 কিলোজুল হতে হবে। আমাদের বইয়ে এই দুটো পদ্ধতি ব্যবহৃত হয়েছে। আমরা এই দুটো পদ্ধতিতেই তাপহারী বিক্রিয়া লিখব। তাহলে ইলেকট্রন স্থানান্তর মানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে কিনা, ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে কিনা, তার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দু ভাগে ভাগ করা হয়েছে, রেডক্স, নন রেডক্স। রেডক্স মূলত দুটি শব্দ থেকে এসেছে, রেড তে রিডাকশন, অক্সতে অক্সিডেশন। অক্সতে অক্সিডেশন, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। এটার বাংলা হচ্ছে বিজারণ, অক্সিডেশনের বাংলা জারণ। তার মানে রেডক্সের বাংলা দাঁড়ায় জারণ বিজারণ। তাহলে ইলেকট্রন স্থানান্তর অনুসারে বিক্রিয়া দুই প্রকার, একটা রেডক্স একটা নন রেডক্স। রেডক্স শব্দটা রেড আর অক্স, রেড তে রিডাকশন, অক্স তে অক্সিডেশন। রিডাকশন মানে বিজারণ, অক্সিডেশন মানে জারণ। তাহলে রেডক্স মানে জারণ বিজারণ, রেডক্স মানে জারণ বিজারণ। প্রথমে বিজারণটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন, যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌল বা কোন পরমাণু বা কোন মূলক, মূলক মানে যৌগমূলক, যদি ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। কে গ্রহণ করবে? কোন মৌল বা কোন পরমাণু বা কোন মূলক বা যৌগমূলক, যে মূলক রেডিক্যাল, মূলক বা যৌগমূলক ইলেকট্রন গ্রহণ করে, সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, মনে রাখতে হবে, বিজারণ ইলেকট্রন গ্রহণ। অক্সিডেশন বা জারণ বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় কোন মৌল, কোন পরমাণু বা কোন মূলক বা যৌগমূলক ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন দান করে, তাকেই বলা হয় জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে জারণ মানে ইলেকট্রন সারণ, ইলেকট্রন বর্জন, ইলেকট্রন দান। জারণ ইলেকট্রন বর্জন, বিজারণ ইলেকট্রন গ্রহণ। তাহলে বিজারণ, এখন তোমাদের বুঝতে হবে যখন বিজারণ বিক্রিয়া ঘটবে তখন ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু প্রকৃতিতে কোথাও ইলেকট্রন মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে, আগে মনস্থির করে নিতে হবে, ইলেকট্রন প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ইলেকট্রন অতিব সক্রিয়, এটা মুক্ত অবস্থায় থাকে না। যখন বিজারণ ঘটে, কোন মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে, নিশ্চয়ই কেউ ইলেকট্রন বর্জন করে।
না হলে ইলেকট্রন পেলো কোথায়? মুক্তভাবে তো ইলেকট্রন পাওয়া যায় না। তার মানে নিশ্চয় বিজারণ বিক্রিয়ায় যখন ইলেকট্রন গ্রহণ করে তখন কেউ না কেউ ইলেকট্রন বর্জন করে, কেউ না কেউ ইলেকট্রন বর্জন করে। তাহলে যে ইলেকট্রন বর্জন করছে তার জারণ ঘটছে, আর যে গ্রহণ করলো তার বিজারণ ঘটলো। তার মানে বিজারণ কখনো জারণ ছাড়া হবে না। আমি ইলেকট্রন গ্রহণ করবো, তাহলে কেউ তো আমাকে দিবে, তার তাহলে জারণ। তার মানে আমি বলতে চাচ্ছি বিজারণ কখনো জারণ ছাড়া সম্ভব না। যে ইলেকট্রন দান করবে সেটা সে গ্রহণ করবে। তার মানে বোঝা যাচ্ছে জারণ বিজারণ একসাথে ঘটে। আর বিজারণ ঘটাতে হলে কারো জারণ দরকার, আর কেউ যদি জারণ ঘটায় ইলেকট্রন তো মুক্ত অবস্থায় থাকবে না, তা কেউ না কেউ সাথে সাথে গ্রহণ করবে। তার মানে এই জারণ বিজারণ হচ্ছে এরা জ্ঞাতি ভাই, একসাথে থাকবে। এরা পরস্পর যুগল। যুগল যুগল মানে আমাদের বইয়ে বলা আছে জারণ বিজারণ সর্বদা যুগপথ। যুগপথ একটা নতুন শব্দ পাচ্ছে, যুগপথ। যুগপথের আরো বাংলা হচ্ছে যুগল। যুগলের আরো বাংলা বলা যায় যে এপিডোফিট। এপিডোফিট একত্রে আছে, একসাথে আছে। তাহলে জারণ বিজারণ কি? যুগপথ, যুগল একসাথে থাকে, একসাথে ঘটে। জারণ শুধু সম্ভব না, শুধু বিজারণও একা সম্ভব না। বিজারণ ঘটলে জারণও ঘটবে, জারণ ঘটলে বিজারণও ঘটবে। তাই জারণ আর বিজারণ একই সংক্ষেপে হয়েছে রেডক্স। যেহেতু এরা দুজন একসাথে থাকে তাই রিডাকশন অক্সিডেশনকে এক করে দেওয়া হয়েছে। রিডাকশনের রেট, অক্সিডেশন অক্স লাগে এক জায়গায় করা হয়েছে রেডক্স। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ। তা রেডক্স বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন গ্রহণ বর্জন ঘটে, গ্রহণও ঘটে বর্জনও ঘটে। আদান প্রদান মানে গ্রহণ বর্জন। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন গ্রহণ বর্জন ঘটে, সেই বিক্রিয়াকেই বলা হয় রেডক্স বিক্রিয়া। নন রেডক্স যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে না, ইলেকট্রন গ্রহণ বর্জন ঘটে না, ইলেকট্রন আদান প্রদান গ্রহণ বর্জন ছাড়াই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আদান প্রদান বা গ্রহণ বর্জন ছাড়াই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, সেই বিক্রিয়াকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া। জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। আর যোজনী আমরা পঞ্চম অধ্যায়ে পড়িয়েছি, যোজনী বা ভ্যালেন্সি, এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়িয়েছি। জারণ সংখ্যা কি আর যোজনী কি? অনেক সময় দেখবা জারণ সংখ্যা আর যোজনী দুটা একই মান, কিন্তু জারণ সংখ্যা যোজনী এক বিষয় না। আগে আমরা জারণ সংখ্যা এর সংজ্ঞা বোঝার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে আমরা যোজনীয় বলবো। যেহেতু যোজনী আমরা আগে পড়িয়েছি পঞ্চম অধ্যায়ে, তাই আমরা আগে জারণ সংখ্যা বিষয়টা কি এটাকে বোঝার চেষ্টা করি। জারণ সংখ্যা কি? কোন মৌল বা কোন পরমাণু বা কোন মূলক বা যৌগমূলক ইলেকট্রন আদান প্রদানের ফলে, ইলেকট্রন আদান প্রদানের ফলে, ইলেকট্রন আদান প্রদান করবে, গ্রহণ বর্জন করবে, আদান প্রদানের ফলে সংশ্লিষ্ট পরমাণুতে বা মৌলে বা মূলকে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে বা আধানের সংখ্যাকে বলা হয় ওই পরমাণুর, ওই মূলকের, ওই মৌলের জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা কি? কোন মৌল বা কোন পরমাণু বা কোন মূলক ইলেকট্রন আদান প্রদানের ফলে
ওই পরমাণুতে, ওই মূলকে, ওই যৌগমূলকে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে বলা হয় ওই মৌলের বা ওই মূলকের বা ওই পরমাণুর জারণ সংখ্যা। এইটুকু দিয়ে এই স্টেটমেন্টে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম জারণ সংখ্যা হতে হলে ইলেকট্রন আদান প্রদান করতে হবে, তারপরে কি ওই মৌলের মধ্যে ধনাত্মক ঋণাত্মক চার্জ থাকতে হবে। এই ধনাত্মক ঋণাত্মক চার্জের সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। যেমন ধরো সোডিয়াম, এটা একটা মৌল, এর উপরে কোনো চার্জ নাই, এর জারণ সংখ্যা নেই। এটা তো সোডিয়াম। যতগুলো মুক্ত মৌল আছে পর্যায় সারণীতে 118টি মৌলিক পদার্থ, হাইড্রোজেন থেকে অর্গানসন পর্যন্ত এই 118টি মৌলিক পদার্থ, এরা যদি মুক্ত অবস্থায় থাকে, একাই থাকে, এদের কোনো জারণ সংখ্যা নেই। কিন্তু সোডিয়াম প্লাস, দেখো তো এখন তার আধান আছে, প্লাস আধান আছে, এই জারণ সংখ্যা আছে, এটা +1 জারণ সংখ্যা, +1 জারণ সংখ্যা। ম্যাগনেসিয়াম, এই অবস্থায় কোনো জারণ সংখ্যা নেই, ম্যাগনেসিয়াম 2+, এই জারণ সংখ্যা +2। তার মানে জারণ সংখ্যা তখনই হবে যখন কোন মৌল বা পরমাণু বা মূলক ইলেকট্রন আদান প্রদান করবে, ইলেকট্রন গ্রহণ বর্জন করবে, করার ফলে যে ধনাত্মক ঋণাত্মক চার্জ আসবে, সেই চার্জের সংখ্যা হচ্ছে জারণ সংখ্যা। এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আমরা একটা উদাহরণ দেখাই, ক্লোরিন, এর কোনো জারণ সংখ্যা নাই, মুক্ত মৌল, ক্লোরিন মাইনাস, এর জারণ সংখ্যা -1, ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে কি ইলেকট্রন গ্রহণ, জারণ সংখ্যা ধনাত্মক হতে পারে, জারণ সংখ্যা ঋণাত্মক হতে পারে, জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, জারণ সংখ্যা 0 হতে পারে। আর যোজনী কি? এখন আমরা যোজনীতে চলে যাই। জারণ সংখ্যাটা আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন যোজনী কি? যোজনী হচ্ছে কোন মৌলের বহিস্থ কক্ষপথে, বাইরের কক্ষপথ, কোন মৌলের বহিস্থ কক্ষপথের অরবিটালে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, বিজোড় ইলেকট্রন থাকে, বা একা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় যোজনী। যোজনী কি? বহিস্থ কক্ষপথের একা ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রনকেই বলা হয় যোজনী। যোজনীর জন্য ইলেকট্রন আদান প্রদানের প্রয়োজন নাই, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে বহিস্থ কক্ষপথে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেটাই তার যোজনী। এর জন্য ইলেকট্রন আদান প্রদানের কোনো প্রয়োজন নেই। সে তার বহিস্থ কক্ষপথে যতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে, আনপেয়ার মানে অযুগ্ম, সেগুলো যুগ্ম বা জোড়বদ্ধ হওয়ার জন্য সে ইলেকট্রন আদান প্রদান গ্রহণ বর্জন শেয়ার করবে। আনপেয়ার ইলেকট্রন আছে, সেটাই যোজনী শো করবে, যোজনী প্রদর্শন করবে। যেমন নিষ্ক্রিয় গ্যাসের কোনো আনপেয়ার বা অযুগ্ম ইলেকট্রন নাই, সবগুলো যুগ্ম বা জোড়বদ্ধ, তাই নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। বাকি সব মৌলের যোজনী আছে, শুধু নিষ্ক্রিয় গ্যাসের যোজনী নেই। তাহলে যোজনী আর জারণ সংখ্যা বিষয়টা আমরা বুঝতে পারলাম।